সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন এলাকায় মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদ। অনেক এলাকা থেকে পালিয়ে যাচ্ছে বাসিন্দারা। প্রিয় দর্শক, হামাস আবার নতুন শক্তিতে এগিয়ে যাচ্ছে যুদ্ধে। নিশ্চিত পরাজয় বরণ করতে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। গত ৮ মাসের যুদ্ধে তারা কিছুই এখন পর্যন্ত এ যুদ্ধে অর্জন করতে পারেনি। একের পর এক মারা পড়ছে ইসরায়েলি সেনারা, হারাচ্ছে যুদ্ধ ট্যাঙ্ক। এবারে জানাবো লেবানন ভিত্তিক হিজবুল্লাহ যোদ্ধাদের অব্যাহত হামলার কারণে ইসরায়েল তার উত্তর এলাকার সার্বভৌমত্ব কার্যত খুইয়ে ফেলেছে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। জানাবো গাজা যুদ্ধে ইসরায়েলের পরাজয় একেবারে সন্নিকটে। যুদ্ধে ব্যর্থতার বিষয়টি ঢেকে রাখতেই এখন গাজায় লাগাতার হামলা চালানো হচ্ছে। হামাস ইসরায়েল যুদ্ধ নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন প্রাচীন ইতিহাসের একজন গবেষক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়েও এমন মন্তব্য করেছেন এই গবেষক। তিনি দাবি করেছেন ইসরায়েলের ব্যর্থতা দ্বারপ্রান্তে রয়েছে, আর এজন্য একমাত্র দায়ী এই যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। জানিয়ে দেব দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে একটি গাড়ি চাপায় অন্তত ৯ জন পথচারী নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার রাত ৯:৩০ এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে গাড়ি চালককে গ্রেফতার করেছে পুলিশ। এবং সর্বশেষ জানাবো হঠাৎ কেন তুরস্কে ইসরায়েলি বিমান। বারবার বলার পরও গাজায় অভিযান বন্ধ করছিল না ইসরায়েল, তাই ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছিল তুরস্ক। তাতেও কাজ হয়নি। ইসরায়েল গাজায় তাদের আগ্রাসন অব্যাহত রেখেছে। এর মধ্যে নতুন করে এক ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বাগে পেয়ে তুরস্ক এবার ইসরায়েলকে চরম শিক্ষা দিয়ে দিয়েছে। দেশটির একটি বিমানবন্দরে ইসরায়েলের একটি বিমান অবতরণ করার পর তেল আবিবকে নাকানি চোবানি খাইয়েছে তুরস্ক। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। মুহুর্মুহু রকেট হামলায় কাঁপছে ইসরায়েল। গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন এলাকায় মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসলামিক জিহাদ। অনেক এলাকা থেকে পালিয়ে যাচ্ছে বাসিন্দারা। সোমবার গাজা উপত্যকা থেকে ইসরায়েলে দফায় দফায় ওই রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে সোমবার গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ২০টি রকেট নিক্ষেপ করা হয়, যা গত ৭ মাসের মধ্যে গাজা থেকে চালানো সবচেয়ে বড় হামলা। তবে এ হামলায় হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি। অন্যদিকে ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা বলছে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী শত্রুর অপরাধের প্রতিক্রিয়ায় গাজা সীমান্তে লাগোয়া ইসরায়েলি কয়েকটি সম্প্রদায়ের দিকে রকেট নিক্ষেপ করেছে তাদের যোদ্ধারা। বার্তা সংস্থা রয়টার্সকে দক্ষিণ গাজার খান ইউনুসের পূর্বাঞ্চলীয় এলাকার বাসিন্দারা জানিয়েছেন ইসরায়েলি ফোন নম্বর থেকে তারা বাড়িঘর ছেড়ে যাওয়ার নির্দেশনা সংক্রান্ত কিছু খুদে বার্তা পেয়েছেন। কেউ কেউ বলেছেন এর অর্থ হতে পারে ইসরায়েলি বাহিনী ওই এলাকায় ফিরে আসবে, যদিও কয়েক সপ্তাহ আগে এলাকাটি হামাসের হামলার শিকার হয়। অন্যদিকে সোমবার ইসরায়েলি অধিকৃত পশ্চিম তীরেও সহিংসতা ছড়িয়ে পড়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে সোমবার তুলকারাম শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানে এক নারী এবং এক শিশু নিহত হয়েছে। একই এলাকায় একদিন আগে ইসরায়েলি হামলায় ইসলামিক জিহাদের এক সদস্য নিহত হন। রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে গাজার কিছু এলাকা থেকে হামাস এবং ইসলামিক জিহাদের সদস্যরা ইসরায়েলি বাহিনীর উপর হামলা অব্যাহত রেখেছে। দখলদার ইসরায়েলি বাহিনীর কয়েক মাস আগে সেসব এলাকা ত্যাগ করেছে। হিজবুল্লাহর কাছে উত্তরের সার্বভৌমত্ব খুঁয়েছে ইসরায়েল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। লেবানন ভিত্তিক হিজবুল্লাহ যোদ্ধাদের অব্যাহত হামলার কারণে ইসরায়েল তার উত্তর এলাকার সার্বভৌমত্ব কার্যত খুইয়ে ফেলেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সোমবার এ দাবি করেছেন। ওয়াশিংটনের ব্রুকিংসে এক সাক্ষাৎকারে তিনি বলেন লোকজন তাদের বাড়ি ঘরে যেতে নিরাপদ বোধ করে না। নিরাপত্তাহীনতার কারণে কিছু করতে না পেরে লোকজনের মধ্যে ফেরার ব্যাপারে আস্থাহীনতা সৃষ্টি হয়েছে। তিনি বাড়িঘরে ফিরতে অক্ষম এলাকাটির প্রায় ৬০,০০০ ইসরায়েলি সম্প্রদায়ের ব্যাপারে মন্তব্যটি করেন। এসব লোকের অনুপস্থিতিতে এলাকাটি বিরান হয়ে পড়েছে। প্রায় ৯ মাস ধরে সীমান্ত এলাকা উত্তপ্ত থাকার প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায় তৃতীয় লেবানন যুদ্ধের শঙ্কা করছে। এদিকে যুদ্ধের শঙ্কায় অনেকেই লেবানন ছাড়ছে। এমনকি জার্মান সংস্থা লুৎফান্সা গ্রুপ তাদের বিমান রাতের বদলে দিনে চলাচলের নির্দেশনা দিয়েছে। ব্লিংকেন বলেন ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে আরও বড় যুদ্ধের আশঙ্কা রয়েছে, তবে আসল কথা হলো কেউই যুদ্ধে চায় না। তিনি বলেন আসল অ্যাক্টরদের কেউ যুদ্ধ চায় না, ইসরায়েল যুদ্ধ চায় না, যদিও তারা প্রয়োজন হলে যুদ্ধ করার সকল প্রস্তুতি নিয়ে রেখেছে।
তিনি বলেন, আমি সত্যিই মনে করি না যে হিজবুল্লাহ আসলে যুদ্ধ চায়। লেবানন নিশ্চিতভাবে যুদ্ধ চায় না, কারণ যুদ্ধ হলে সেই হবে এর শিকার। তিনি বলেন, আমি বিশ্বাস করি না যে ইরান যুদ্ধ চায়, কারণ সেও চায় না যে হিজবুল্লাহ ধ্বংস হোক। তারা প্রয়োজন হলে হিজবুল্লাহকে সংযত করতে পারবে। তিনি বলেন, সর্বোত্তম বিকল্প হলো কূটনৈতিক সমাধান, যার মাধ্যমে হিজবুল্লাহ ইসরায়েল সীমান্ত থেকে নিজেদের সরিয়ে নেবে। তিনি বলেন, এই কাজটি করার জন্য যুক্তরাষ্ট্র চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি গবেষকের স্বীকারোক্তি, পরাজয় একেবারে সন্নিকটে। গাজা যুদ্ধে ইসরায়েলের পরাজয় একেবারে সন্নিকটে। যুদ্ধে ব্যর্থতার বিষয়টি ঢেকে রাখতে এখন গাজায় লাগাতার হামলা চালানো হচ্ছে। হামাস ইসরায়েল যুদ্ধ নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন প্রাচীন ইতিহাসের একজন গবেষক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়েও মন্তব্য করেছেন এই গবেষক। তার দাবি, ইসরায়েল ব্যর্থতার দ্বারপ্রান্তে রয়েছে, আর এজন্য একমাত্র দায়ী বেঞ্জামিন নেতানিয়াহু। সবশেষে ইসরায়েলকে রক্ষার একটি পথও বাতলে দিয়েছেন তিনি। ইসরায়েলের বিজয়ের যুগ শেষ হয়ে গেছে। নেতানিয়াহুর এখন উচিত ব্যর্থতার ভেতর থেকেই বিজয়ের পরিকল্পনা করা। জেমান ইসরায়েল নিউজ সাইটে প্রকাশিত একটি নিবন্ধে এমনই মন্তব্য করেছেন পোল্যান্ডের ওয়ারশ বিশ্ববিদ্যালয়ের গবেষক হ্যাগি ওলশানোতস্কি। তিনি বিশ্ববিদ্যালয়টির প্রাচীন ইতিহাস বিভাগের একজন শিক্ষক ছিলেন। তিনি লিখেছেন, ৭ অক্টোবর শুরু হওয়া যুদ্ধে ইসরায়েল কোনো লক্ষ্যই অর্জন করতে পারবে না, কারণ ইসরায়েল তার শত্রুকে ঠকিয়ে রাখার সব শক্তিগুলো ব্যয় করে ফেলেছে। তার আর বর্ধিত কোনো শক্তি বা সামর্থ্য নেই। অতীতে ইসরায়েল যেসব বিজয় অর্জন করতে পারত সেসব এখন আর অস্তিত্ব নেই। তিনি লিখেছেন, ৭ অক্টোবরের ঘটনার পর ইসরায়েলি হামলায় যত ফিলিস্তিনি নিহত হয়েছে তা দক্ষিণ আফ্রিকায় ৩০ বছরের বর্ণবাদী শাসনে নিহত কৃষ্ণকায় নাগরিকদের সংখ্যার চেয়েও অনেক বেশি। ওলশানিতস্কি আশঙ্কা প্রকাশ করে লেখেন, অবৈধ বসতি স্থাপনাকারী ইহুদি পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর যেভাবে হত্যাযজ্ঞ, ধ্বংসযজ্ঞ এবং তাদের সম্পদের উপর অগ্নিসংযোগ করছে, তাতে নতুন একটি যুদ্ধের আগুনই উস্কে দেওয়া হচ্ছে। গাজায় চলমান যুদ্ধের জন্য ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেই দায়ী করেছে ওয়ারশ বিশ্ববিদ্যালয়ের এক গবেষক। তিনি লিখেছেন, ওই বিশেষজ্ঞ আরও লিখেছেন, ইসরায়েলকে রক্ষার একটি ক্ষুদ্র সম্ভাবনা রয়েছে নেতানিয়াহুর সামনে, আর সেটি হলো গাজার যুদ্ধের আগুন থামানো। সবকিছুতে ইসরায়েলের চূড়ান্ত পরাজয় ঘটে যাওয়ার আগে ফিলিস্তিনিদের স্বাধীনতা দেওয়া উচিত। এই সুযোগ ইসরায়েলের হাতছাড়া করা উচিত হবে না। দক্ষিণ কোরিয়ায় গাড়ি চাপায় ৯ পথচারী নিহত। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে একটি গাড়ি চাপায় অন্তত ৯ পথচারী নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল থেকে গাড়ি চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। দুর্ঘটনার পর আহত কমপক্ষে ৪ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ বলছে, হতাহত ব্যক্তিদের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনাস্থলে মারা গিয়েছিলেন ৬ জন। বার্তা সংস্থা ইয়ানহাপের প্রতিবেদনে বলা হয়, একটি ট্রাফিক সংকেত ঘটনাস্থলে অপেক্ষাকৃত পথচারীদের উপর ৬৮ বছর বয়সী এক ব্যক্তি ওই গাড়ি উঠিয়ে দেন। স্থানীয় গণমাধ্যমের খবরে আরও বলা হয়, ওই গাড়িটি ভুল পথে চালিয়েছিলেন ওই ব্যক্তি। পথচারীদের চাপ দেওয়ার আগে এটি দুটি গাড়িকেও ধাক্কা দেয়। পুলিশ জানিয়েছে, তার ঘটনার কারণ অনুসন্ধান করছে। চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গাড়িটি দ্রুতবেগে ছুটে এসেছিল বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ার নগর এলাকায় সাধারণত সড়কগুলোতে গাড়ি সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় ৫০ কিলোমিটার। আবাসিক এলাকার ক্ষেত্রে এই গতিসীমা সর্বোচ্চ ৩০ কিলোমিটার। হঠাৎ কেন তুরস্কে ইসরায়েলের বিমান? বারবার বলার পরও গাজায় অভিযান বন্ধ করছিল না ইসরায়েল। তাই ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছিল তুরস্ক। তাতেও কাজ হয়নি। ইসরায়েল গাজায় তাদের আগ্রাসন অব্যাহত রেখেছে। এরই মধ্যে নতুন করে এক ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বাগে পেয়ে তুরস্ক এবার ইসরায়েলকে চরম শিক্ষা দিয়েছে। দেশটির একটি বিমানবন্দরে ইসরায়েলের একটি বিমান অবতরণ করার পর তেল আবিবকে নাকানিচুবানি খাইয়েছে তুরস্ক। পোল্যান্ডের রাজধানী ওয়ারশ থেকে ইসরায়েলের রাষ্ট্রীয় বিমান সংস্থার একটি ফ্লাইট তেল আবিবে যাচ্ছিল, কিন্তু ফ্লাইটের একজন যাত্রী অসুস্থ হয়ে যাওয়ায় পর তুরস্ক আনাতোলিয়াতে আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে ওই ফ্লাইট। এমনটাই জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট। কিন্তু তুরস্কের কর্মকর্তারা এরপরই অবাক করা এক কাণ্ড ঘটিয়েছেন। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, ফ্লাইটের আরোহীদের নামতে দেয়নি তুরস্কের কর্মকর্তারা। এমনকি ওই বিমানে জ্বালানিও নিতে দেওয়া হয়নি। ফ্লাইটে থাকা একজন চিকিৎসক ওই রোগীর প্রাথমিক চিকিৎসা নেন। এরপর তিনি পরামর্শ দেন ওই রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। তার পরামর্শের ভিত্তিতেই বিমানে জরুরি অবতরণ করা হয়। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে, শুরুতে ফ্লাইটের আরোহীদের নামার এবং জ্বালানি তেল নেওয়ার অনুমতি দেওয়া হয়, কিন্তু তুরস্কের কর্মকর্তারা পরে তাদের সিদ্ধান্ত দীর্ঘায়িত করেন। জ্বালানি তেল নেওয়ার জন্য অনুমতি লাগবে বলে টালবাহানা করতে থাকেন তুরস্কের কর্মকর্তারা। এমনটাই অভিযোগ করেছে কান। অপেক্ষাকৃত ফ্লাইটের ক্রুদের জানিয়ে দেওয়া হয় তারা বিমানবন্দরে নামতে পারবে না বা জ্বালানি তেলও নিতে পারবে না। এরপর বাধ্য হয়ে ওই ফ্লাইট গ্রিসের রোডস এয়ারপোর্টে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে ইসরায়েলি আর্মি রেডিও। ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইট আওয়ার জানিয়েছে, আনাতেলিয়া থেকে বিকেল ৬টা ১৮ মিনিটে উড্ডয়নের ৪০ মিনিটের কম সময়ের পর গ্রিসে অবতরণ করে ওই ফ্লাইট।